ভাগ্যরেখা ধারাবাহিকের 502 নম্বর পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এই পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শ্রদ্ধা বরুণের ছবি নিয়ে এসে বলে, কীর্তি তুই এই ছবিতে হাত রেখে তুই সত্যি কথা বল, তুই কি আসলে এই বিয়েটা করেছিস? তুই কোনোদিন মিথ্যে কথা বলতে পারবি না। তখনই শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয় কীর্তি। তখনই শ্রদ্ধা মনে মনে বলে, কীর্তি তুই আমাকে ঘর থেকে বের করে দিলি ঠিকই, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি তুই কোনোদিন বরুণজিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারিস না, এটা আমার বিশ্বাস। এর কিছুক্ষণ পরে রাতের অন্ধকারে দেবযানী বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে লক্ষ্য করতে পায় শ্রদ্ধা। শ্রদ্ধা তখন বলে, আন্টি আবার কোথায় যাচ্ছে এত রাত করে? না না, আন্টিকে এক্ষুনি আমাকে ফলো করতে হবে। কিছুক্ষণ পরই শ্রদ্ধা রাতের অন্ধকারে আন্টিকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে এক পর্যায়ে এসে এক ঘোমটা দেওয়া মহিলাকে বলে, আন্টি আপনি কোথায় যাচ্ছেন? কিছুক্ষণ পরে সে আন্টি পিছন ফিরে তাকায়, কিন্তু সেখানে দিব্যা আন্টি ছিল না। বাড়িতে চলে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা এসে বলে, আমি তো নিজের চোখে দেখতে পেলাম আন্টিকে, কিন্তু আন্টি কোথায়? এর কিছুক্ষণ পরেই দেখতে পায় আন্টি পানি খাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা এসে বলে, আন্টি আপনি এখানে কি করছেন এত রাতে? আপনাকে তো আমি বাইরে দেখেছিলাম। তখনই আন্টি বলে ওঠে, কি বলছো কি? আমি তো এখন পানি খাওয়ার জন্য এখানে এসেছি, আমার শরীরটা ভালো না। শ্রদ্ধা তোমারও তো শরীরের অবস্থা ভালো না, তুমি একটু বিশ্রাম নাও। তখন শ্রদ্ধা বলে, আন্টি আপনি কেন কথা ঘোরাচ্ছেন? আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দিন। আপনাকে একটু আগেই তো আমি বাড়ির বাইরে দেখলাম। তখনই দেবী আন্টি বলতে শুরু করে, না না তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তো বাইরে ছিলাম না। এই কথা শোনার পর শ্রদ্ধা তখন বলে, আন্টি আমার সঙ্গে কেন মিথ্যে কথা বললো? আমাকে সেটা খুঁজে বের করতে হবে। এরপরের দিন সকালবেলা সকলের ঘুম ভেঙে যায়। একটা বাইরে অদ্ভুত আওয়াজ আসছিল। এদিকে সকলের ঘুম ভাঙার পরে সকলে তখন বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে দেখতে পায় গুলাল সকালবেলা ব্রাশ করতে করতে সে পানি দিয়ে কুলি করছিল একটা অদ্ভুত আওয়াজ করে। এর কিছুক্ষণ পরে শ্রদ্ধা এসে ভীষণ রকম রাগারাগি করতে শুরু করে, আর অভয় তখন গুলালের মুখ চেপে ধরে, কি করছিসটা কি? হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? সকাল সকাল সকলের ঘুম ভাঙিয়ে এভাবে নাস্তানাবুদ করার প্ল্যান তোকে কে দিয়েছে বলতো আমাকে? এই কথাগুলো বলার পর তখনই কীর্তি এসে তাকে বাঁচিয়ে নেন। আমার হাজব্যান্ডকে এভাবে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? কিছুক্ষণ পর সকলে সেখান থেকে চলে যায়, আর সকালবেলা নাস্তা করতে সকলে একসঙ্গে খাবার টেবিলে বসে থাকে। ঠিক সেই মুহূর্তে গুলালও হাজির হয়। তখন এবার কীর্তি বলে, দেখতে পেলে তো বাড়ির সকলে কি একসঙ্গে মিলেমিশে খাবার খাচ্ছে। আর অভয় তোমাকে একটা কথা বলছি, গতকালের জন্য তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। নেক্সট টাইম কোনোভাবে আমার হাজব্যান্ডের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি কিন্তু কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। এদিকে তখনই গুলালের দিকে তাকিয়ে অভয়ের মা বলতে শুরু করে, হ্যাঁ তুমি বসো বসো, আমাদের সঙ্গেই তো বসবে। তুমি বাড়ির জামাই বলে কথা, জামাই হয়ে তুমি বসতে পারবে না? এই মহিলা তো এই বাড়ির কেউ না। এই মহিলাকে এই বাড়িতে এনেছে, তাকে আদর যত্ন করে খাওয়ানো হচ্ছে, সেটার বেলায় অন্যরকম, আর তুমি তো জামাই। তখনই গুলাল বলে ওঠে, বাহ চাচি বাহ, আপনি তো একদম কামাল করে দিয়েছেন, আপনি আমার পক্ষ নিয়ে কথা বলছেন। ঠিক আছে, আপনার এই পক্ষ নেওয়া না আমার ভীষণ রকম ভালো লেগেছে। এ বলে তখন জুতো দিয়েই তখন বসে পড়ে গুলাল, আর গুলাল তখন হাত দিয়ে সমস্ত খাবার নিতে শুরু করে। গুলালের এই কর্মকাণ্ড দেখে সকলের খাবারের রুচি একদম উঠে যায়। আর তখনই কীর্তি বলে, বাহ হাজবেন্ড বাহ, তুমি হাত দিয়ে খাবার নিয়েছো, আরও স্বাদটা বাড়িয়ে দিলে তুমি। এদিকে আরতি তখন খাবার টেবিল থেকে উঠে বলে, আমার রুচি চলে গিয়েছে, আমি আর খাবার খেতে পারবো না। তখনই আবার শ্রদ্ধা বলে, কি ব্যাপার তুমি খাবার খাবে না কেন? আমি দেখছি তোমার জন্য কি করা যায়, তুমি কি খাবে সেটা আমাকে বলো। এসব কিছু দেখার পর গুলাল তখন বলে, বা শ্রদ্ধা আমার জন্য কি কিছু এক্সট্রা করে আনবে না নাকি? হ্যাঁ, আমি কি এমন করেছি? এ বলে তখন শ্রদ্ধার হাত টেনে ধরে গুলাল, আর তখনই শ্রদ্ধা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কীর্তি তখন বলে, দিদি এটা তুমি কি করলে? তখনই কীর্তির দিকে তাকে শ্রদ্ধা বলে, যা করেছি একদম বেশ করেছি, আমার সঙ্গে তর্ক করতে আসিস না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। এদিকে তখনই আবার অভয়ের মা বলতে শুরু করে, এসব কিছু তো তোমার জন্যই হয়েছে, তা তোমাকে তো একটু বহন করতেই হবে, তুমি তো সব কিছু করেছো। কর্মকাণ্ড দেখে তখনই দেবী আন্টি বলতে শুরু করে, আমি চাই না আমার জন্য শ্রদ্ধা তুমি কোনো কষ্ট পাও, আমি খাবার টেবিল থেকে চলে যাচ্ছি। যখনই চলে যাবে হঠাৎ করে একটু পানি ছিল ফ্লোরের মধ্যে, আর তখনই পিছলে পড়ে যাচ্ছিল। তখনই আবার তনুজা বলতে শুরু করে, আবার নাটক শুরু হয়ে গিয়েছে, এখন যদি তেল ঢেলে রাখতে পারতাম না, কোমরটা ভাঙিয়ে দিতে পারতাম, তাহলেই ভালো হতো। অন্যদিকে পিসিমণি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা এবার কিন্তু আমি তোমার উপর ভীষণ রাগ করছি, এসব কিছু তোমার জন্য হয়েছে, ওই মহিলাকে এই বাড়িতে এনেছো, এবার তুমি বুঝবে ঠেলা। ওনার অতীত না জেনে তুমি এত বড় একটা সিদ্ধান্ত কী করে নিলে? শ্রদ্ধা বলে, আমাকে কেন তোমরা বলছো না সে অতীতটা কি? তখন এবার পিসি বলে, অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে, তুমি আগেই জানার চেষ্টা করতে, তাহলেই তো হয়ে যেত। ঘরের মধ্যে এসে কান্নায় ভেঙে পড়ে বরুণের ছবি হাতে নিয়ে অভয়। ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা এসে তাকে সামলানোর চেষ্টা করে। এর কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ হয়, চিৎকার চেঁচামেচির। এসেই দেখতে পায় দেবী আন্টি একদম মেঝেতে পড়ে রয়েছে, আর মেঝের মধ্যে তেল রাখা ছিল। তনুজার কাছে এসে বলে, মা তুমি এটা কেন করলে? তুমি
তুমি তো বলেছিলে যদি তেল ঢেলে ওনার একদম কোমরটা ভেঙে দিতে পারতেন। এই কাজটা তুমি শেষ পর্যন্ত করলে। ঘৃণা হচ্ছে তোমার প্রতি আমার। অভয়ের বাবা বলে, মুখ সামলে কথা বল, কি বলছিসটা কি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এদিকে শ্রদ্ধা বোঝানোর চেষ্টা করে, মা বলেছে বলে এরকম একটা কাজ করবে, এরকমটা না। আমি বুঝতে পারছি এই কাজটা কে করেছে। আর ঠিক সেই মুহূর্তে যে কীর্তির ঘরে চলে আসে, আর কীর্তি তখন গুলালের সঙ্গে কথা বলছিল তাদের এই ফেক বিয়েটা নিয়ে। আর এই সমস্ত কথা শুনে ফেলে আড়াল থেকে শ্রদ্ধা এসে বলে, ও তাহলে তোর এইটি প্ল্যান ছিল, তুই আমাকে আর অভয়কে আলাদা করার জন্য মিথ্যে নাটক সাজিয়েছিস। এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।